রাকেশ বাবু, একদম চমৎকার ফ্ল্যাট আছে। পুরো মুম্বাইকে এখান থেকে দেখতে পাবেন। পুরো শহরে এর থেকে সস্তায় ফ্ল্যাট আর পাবেন না। নিন ফার্নিচার আপনার, বসে থাকুন, টিভি দেখুন। দেখুন, আমি কাজের জন্য বেশিরভাগ সময় পুনেতে থাকি, তো মহিলাদের জন্য এই সোসাইটিটা সেফ তো? 100% সেফ। সিসিটিভি ক্যামেরা আছে, 24 ঘন্টা সিকিউরিটি গার্ড আছে, আর কোনো সমস্যা হলে আমিও তো আছি না। হ্যালো। হ্যালো দেবজানি, শোনো, আমি এখানে পার্লাতে এসেছি। এখানে একটা সুন্দর ফ্ল্যাট দেখেছি, তোমার পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ রাকেশ, ফাইনালি আমি নরক থেকে মুক্তি পাবো। আচ্ছা শোনো না, আমিও ফ্ল্যাটটা দেখবো একটু। হ্যাঁ, অফকোর্স দেখবে। একটা কাজ করো, এক্ষুনি চলে এসো, ঠিক আছে? আচ্ছা শোনো, আলমারির মধ্যে আমি একটা ফাইল রেখেছি, ওখানে ডকুমেন্টস আছে এগ্রিমেন্টের জন্য, ওটাও নিয়ে আসবে। যদি ফ্ল্যাট পছন্দ হয় তো আজই এগ্রিমেন্ট করে নেবো। ওকে, এক মিনিট। রাকেশ, কোথায় রেখেছো ফাইল? আমি পাচ্ছি না তো। আরে ভাই, আমি তোমার জন্য একটা গোটা ফ্ল্যাট খুঁজে ফেললাম আর তুমি একটা ফাইল পাচ্ছ না? আর দেখতে পাচ্ছি না তো। না, কোথায় দেখছো দেবজানি? ডান দিকের আলমারির সেকেন্ড ড্রয়ারটার মধ্যে দেখো। পেয়ে গেছি। ওকে ওকে, ওই যে এগ্রিমেন্টের ফাইল, ওটা তো? পেয়েছো? চলো ঠিক আছে, ব্যাস আমি এখনই নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, নিয়ে এসো। হ্যালো দেবজানি, এসিপি স্যার, আরে জিমি, কেমন আছো বাবা? মর্নিং স্যার। গুড মর্নিং জিমি। আজ হঠাৎ কি মনে করে? কেমন আছো? স্যার খুব ভালো আছি স্যার, একদম আপনার মতো। আমার মতন? স্যার যদি আপনার মতো থাকি তাহলেই তো বড় হয়ে আপনার মতো সিআইডি অফিসার হতে পারবো। আরে বাহ, আমার মতন অফিসার হবে? সিআইডি তে এসিপি হবে? সেটার জন্য অনেক পড়াশোনা দরকার, এক্সামের প্রিপারেশনটা খুব ভালো দরকার, তাই না? কেমন চলছে তোমার প্রস্তুতি? একদম দারুণ স্যার, আর এক্সামে তো স্যার খুব ইজি ইজি কোয়েশ্চেন আসে। ভেরি গুড, বসো বসো। স্যার এটা আমার স্ক্র্যাপ বুক স্যার, আমি এটার মধ্যে ক্রাইম হিস্ট্রি সলভ করেছি স্যার। মাই স্ক্র্যাপ বুক? এখানে ক্রাইম হিস্ট্রি আছে? হ্যাঁ স্যার, আপনি এটা দেখে আমাকে গাইড করুন না স্যার। স্যার আমি এখানে ইনফরমেশন অনেক আলাদা আলাদা জায়গা থেকে কালেক্ট করেছি আর সব সেভ করে রেখেছি স্যার, সব স্ট্যাম্প করে রেখেছি যাতে আমি সবকিছু একসাথে এক জায়গায় দেখতে পারি। আর স্যার এই যে এই পেজটা না, এখানে লেখা আছে যে কখন হয়েছে, কিভাবে হয়েছে, কোথায় হয়েছে। আর স্যার এর যে নেক্সট পেজটা না, ওটার মধ্যে একদম ফাইনাল ডিটেলস আছে। আচ্ছা, কিন্তু স্যার কিছু জিনিস মিসিং আছে যাতে আমি বুঝতে পারছি না কি করে হয়েছে। তো এই ক্রাইম এই বিল্ডিং এর আন্ডার কনস্ট্রাকশন হয়েছে? যে অপরাধ করেছে সে গম্ভীর করেছে, আর তুমি দারুণ কাজ করেছো। কিন্তু এই সব করার আগে লেখাপড়া ভালো করে করতে হয়, এক্সামে খুব ভালো নাম্বার পেতে হবে, তাহলে দেখবে তুমি একজন ভালো সিআইডি অফিসার হয়ে গেছো। যখন বড় হয়ে যাবে আমি তোমাকে গাইড করব ভালো সিআইডি অফিসার হওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এবারে এই মিস্ট্রিটা আমরা কবে সলভ করব জানো? তোমার এক্সাম শেষ হওয়ার পরে আমরা দুজনে মিলে সলভ করব। না, ঠিক আছে স্যার, হ্যাঁ। বাই স্যার। বাই। হ্যাঁ দয়া, কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এখনই পৌঁছচ্ছি ওখানে। হ্যাঁ, আর রিপোর্ট নিয়ে বিউরোতে এসো। হ্যাঁ। দেবজানি, কন্ট্রোল ইয়োরসেলফ রাকেশ। রাকেশ কন্ট্রোল। রাকেশ সামলাও নিজেকে নিজে। রাকেশ দেখুন না কি হয়ে গেল। এখন তদন্ত চলছে, আমি বাইরে গিয়ে কথা করুন বলছি। আপনি। আমি বাইরে গিয়ে কথা বলছি, তোমরা ওকে বাইরে নিয়ে যাও। আরে আমি তো বললাম কথা বলবো। চলো যাও। রাকেশ, কন্ট্রোল ইয়োরসেলফ, সব ঠিক হয়ে যাবে। রাকেশ বলল হামলার সময় ও বাড়িতে একাই ছিল। প্রচুর রক্ত বেরিয়েছে। এর গলায় যে 3টে দাগ আছে ওটা দেখে মনে হচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে একে। কিন্তু স্যার আঘাতটা তো ছুরির মনে হচ্ছে না। দাগটা অন্য কিছুর, গলার শিরা কেটে যাওয়ার কারণে এতটা রক্ত বেরিয়েছে। কিন্তু এই দাগগুলো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত খুব কাছ থেকে করেছে। যদি কেউ ছুরি মেরেই থাকে তো খুনির পায়ের ছাপ নেই কেন?
চারদিকে এত রক্ত ছড়িয়ে রয়েছে আর খুনি পায়ের ছাপ না রেখেই এখান থেকে গেল কি করে? হ্যাঁ, এটা তো চিন্তা করার বিষয় যে ও গেল কি করে। এই রাকেশ বলছিল যে যখন দিব্যানীর খুন হলো তখন ও এর সঙ্গে ফোনে কথা বলছিল আর ও একটা ফাইল খুঁজছিল, আর হঠাৎ চিৎকারের আওয়াজ এলো আর ও মারা গেল। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এত বড় ঘরে ওই খুনি এলো কি করে, যেটা দিব্যানী দেখতে পেল না। এটাই কিছু বুঝতে পারছি না। একদমই। যদিও খনিকে ভিতরে ঢুকতে দেখতে পেত বা যদিও বুঝতেও পারতো তাহলে ও রিয়াক্ট করতো। রাকেশের সঙ্গে ফোনে কথা বলছিল, রাকেশও জানতে পারতো, কিন্তু এমনটা হয়নি। স্যার, আমরা পুরো বাড়ি খুঁজে ফেলেছি কিন্তু কোথাও মার্ডার উইপেন খুঁজে পাইনি। এটা কি ধরনের খুন? না খুনির আসার কোনো প্রমাণ, না যাওয়ার কোনো প্রমাণ। আর খুনটা এমন অস্ত্র দিয়ে হয়েছে যার ব্যাপারে জানাই যাচ্ছে না। খুনিকে ধরতে গেলে অন্তত এটা তো জানতেই হবে যে খুন করলো কি দিয়ে। স্যার হতে পারে দেবযানীর ওপর খুনি পিছন থেকে হামলা করেছিল আর রিয়্যাক্ট করার আগেই হয়তো ওর মৃত্যু হয়েছে। অভিজিৎ, একটা কাজ করা যাক, এই ক্রাইম সিনটাকে আবার রিক্রিয়েট করে দেখি। হতে পারে জানতে পারা যাবে যে খুনি কোথা থেকে এসছে। ঠিক আছে দয়া, তুমি এই দিকটা দেখো, ততক্ষণ আমি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আসছি। স্যার, যেই আমার বউকে খুন করে থাকুক ওকে ছাড়বেন না। নিজেকে সামলাও, খুনি অবশ্যই ধরা পড়বে। এই সামনের ফ্ল্যাটটা কার? স্যার এটা আমার ফ্ল্যাট। আপনি স্যার আমি অভিষেক আর এটা আমার ওয়াইফ প্রিয়া। হাই স্যার। আমরা এখানেই এই ফ্ল্যাটে সামনেই থাকি। 9:30টার সময় যখন এই খুন হয় তখন আপনারা কোথায় ছিলেন? স্যার আমরা এই করিডোরেই ছিলাম। আমরা ব্যাস ঘরের দিকে যাচ্ছিলাম আর জোরে চিৎকার শুনলাম। হ্যাঁ স্যার, খুব জোরে। তখন আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম। এখানেই ছিলেন আপনি করিডোরে? হ্যাঁ স্যার। তখন ওই সময় কি কাউকে যেতে বা আসতে দেখেছিলেন? না না, স্যার। স্যার, আমরা তো কাউকেই দেখিনি। নো। স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমি আপনাকেও দেখতে পাচ্ছি। স্যার খুনি যেদিক থেকেই আসুক দেবযানী ঠিক দেখতে পেত। তাহলে এরকম কিভাবে হলো যে দেবযানী খুনিকে দেখতেই পেল না? এটাই তো বুঝতে পারছি না পুরবি, যে খুনিকে দিব্যানী দেখতে পায়নি কেন। ভেতরে এসে খুব সহজেই মেরে চলে গেছে ও, আর এখানে হাতাহাতির কোনো চিহ্নই নেই। খুনি না ডান দিক থেকে এসছে, না বাঁ দিক থেকে, আর না পেছন থেকে। আচ্ছা, এটা তো নয় যে খুনি সামনে থেকে এসছে? সামনে তো ক্যাবিনেট আছে, এখান থেকে তো দেখতেই পাওয়া যেত। দেখতে তো তখন পেত যখন ওকে দেখা দিত। আচ্ছা, ও এখানে তো জায়গাই নেই স্যার, এটাতেও নেই। স্যার দেবযানীর খুন হয়েছে মানে খুনি ভিতরে তো নিশ্চয়ই এসেছিল। এবার প্রশ্ন এটাই থাকে যে ও এখানে লুকিয়েছিল কোথায়? তার থেকেও বড় কথা স্যার, খুনি ঘরের ভিতর ঢুকলো কি করে? না কোনো জানলা ভাঙা আছে, না কোনো কাঁচ ভাঙা আছে, আর না তো দরজাটা নিয়ে কেউ কিছু করেছে। স্যার, ওই সময় আমি ডিউটিতেই ছিলাম। কখন হলো আমি জানি না স্যার। তোমার কাউকে সন্দেহ হয়? একদম নয় স্যার। স্যার ওর সাথে তো একদিন না একদিন এটা ঘটতোই। কেন? এটা কেন বলছেন আপনি?
নম্বরের ক্যারেক্টারলেস মহিলা ছিল ওর ঘরে। জানি না কত লোকের আসা যাওয়া লেগেই থাকতো। রাকেশ এই ফ্ল্যাটের চাবি কার কার কাছে থাকে? স্যার একটা চাবি তো ঈশান বাবুর কাছে থাকে, উনি সোসাইটির চেয়ারম্যান। আর একটা চাবি সিমরানের কাছে আছে, যে দেবযানীর ছোটবেলার বন্ধু, আর ওই আমাদের ফ্ল্যাটটাকে রেনোভেট করেছিল। না বলে একমাত্র ওই আছে যে বাড়ির ভেতর ঢুকতে পারে। একটু সিমরানকে ডাকো। আমি এই সোসাইটির চেয়ারম্যান ঈশান, আর ইনি আমার স্ত্রী ভূমি। স্যার, এই মহিলার জন্য পুরো সোসাইটি বিরক্ত ছিল। স্যার ব্যভিচারের সমস্ত সীমা পার করে দিয়েছিল। স্যার না জানে ওর কতগুলো প্রেমিক ছিল। আমার তো মনে হয় স্যার নিশ্চয়ই কোনো না কোনো প্রেমিকই ওর হত্যা করেছে। এক মিনিট। আমরা শুনেছি যে উনি খুবই সাধারণ হাউস ওয়াইফ ছিলেন। স্যার ও বিবাহিত ছিল, কিন্তু নিজের স্বামী রাকেশের সাথেও থাকতো না। এক্সকিউজ মি, আপনি প্লিজ আমার গাড়িটা পার্ক করে দেবেন? ইয়া শিওর। ইয়া। আরে থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? অভিনব। কোথায় থাকেন আপনি? ব্যাস এই বিল্ডিংয়েই। থ্যাংক ইউ সো মাচ। সোসাইটির ছেলেদের কাছে সাহায্য চাইতো বলে আপনারা ওনার ক্যারেক্টার নিয়ে আঙুল তুলছেন? হ্যাঁ, যদি এরকম ব্যাপার না হতো তাহলে আমরা কেন আঙুল তুলবো? স্যার দেবযানীর সঙ্গে বাজে শ্রেণীর লোকেরা দেখা করতে আসতো, আর যখন এই কথাগুলো জানাজানি হতো তখন ও কথাটা এড়িয়ে যেত আর উল্টে লোকজনের বিরুদ্ধে হ্যারাস করার অভিযোগ আনতো। স্যার সিমরান। সিমরান এই ঘরের একটা চাবি তোমার কাছে থাকে? হ্যাঁ স্যার। স্যার শুধু চাবিটা আমার কাছে বলে আপনি আমার সন্দেহ করছেন? দেবযানী আমার ছোটবেলার বন্ধু, আমি ওর খুন করিনি। রাকেশ, এই ঘটনার ব্যাপারে দিব্যানীর বাড়ির লোককে ইনফর্ম করেছো তো? আমি ওর ছোট বোনকে ফোন করেছি স্যার, ও হয়তো আসছে। আপনি জানেন ও 10 জন লোকে লাভ কার্ড দিয়েছে। লাভ কার্ড? ওটা তো আমিও জানতাম না, যখন আমার হাজব্যান্ডকে দিল তখন আমি জানতে পারলাম। আপনাকেও? আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন স্যার। কি একদম আর ঠিক। দেখুন ওই কার্ডটা কি আমরা দেখতে পারি? স্যার আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমি আমার কাজের জন্য পুনেতেই থাকি, আর মাসে হয়তো 3-4 বারই বাড়িতে আসতে পারি। এত কিছু ঘটে গেছে রাকেশ, আর তুমি আমাদের বলছো কিছুই জানো না? এটা কিভাবে সম্ভব? না স্যার, আমি সত্যিকারেরই কিছু জানি না, কিন্তু দেবযানীকে কিছুদিন ধরেই খুব বিরক্ত লাগছিল। আসলে ও এই সোসাইটিতে থাকতে চাইছিল না। এর কারণ কি? স্যার আশপাশের লোকদেরও পছন্দ করতো না, বলতো করে নাকি খুব আনফ্রেন্ডলি আর রুড। এমনকি ওর ঘরটাও খুব একটা পছন্দ হতো না। ইনফ্যাক্ট ওর কথাতে আমি আজ সকালেই একটা নতুন ফ্ল্যাট বুক করেছিলাম। আমি জানতাম না যে আমার বউয়ের ক্যারেক্টারের লোক এইভাবে আঙুল তোলে। আসুন স্যার, ইনি রিয়া, দেবযানীর বোন। আসুন, বসুন। স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। যেভাবে সবাই খারাপ কথা বলছে না আমার দিদির ব্যাপারে, ওরম ছিল না স্যার। আমি জানি এটা কে করেছে। কে করেছে এটা? স্যার আসলে বিয়ের আগে দিদির একটা বয়ফ্রেন্ড ছিল, নীলেশ নাম ছিল। দিদির ওর সাথে আশীর্বাদ হয়ে গিয়েছিল। সব ওই করেছে স্যার। আপনি এটা কেন মনে করছেন যে দিব্যানীর খুন নীলেশ করেছে? স্যার হি ওয়াজ আ ডিসগাস্টিং ম্যান। মার তো খুব অত্যাচার করতো আমার দিদির ওপর স্যার। স্যার স্যার ওর এরকম ব্যবহারের জন্যই ওর সাথে আমরা বিয়ে ভেঙে দিই। আমার সাথে সম্পর্ক ভাঙলি? হ্যাঁ, আমার সাথে সম্পর্ক আর বিয়ে অন্য কাউকে? কেন? তোর বাবার কথায় না? কি কম আছে আমার মধ্যে? কাউকে বিয়ের কথা কখনো ভাবলে না? আমি তোকে আমার কথা শোনো, বিশ্বাস করো। হাউ ডে ইউ! তোমার
তোমার সাহস কি করে হয় আমার দিদির উপর হাত তোলার? হ্যাঁ, আমার দিদি তোমার সাথে বিয়ে করবে না, এইটুকু কথা তোমার মাথায় ঢোকে না? না, হ্যাঁ? তোকে মেরে ফেলবো, আমি প্রাণে মেরে ফেলবো, বুঝলি? আমাকে ছাড়া কখনো কাউকে বিয়ে করার কথা ভাবিস তো? কিছুদিন বাদে ও দিদিদের পাশের একটা বিল্ডিং এ শিফট হয়েছিল স্যার। ওই দিনটার পরে দিদির ফোনের হুমকির কল মেসেজ দিদির কাছে রোজ আসতো স্যার। এমনকি কিছু লোক দিদির বাড়িতে রোজ আসতো স্যার। স্যার আমি বলছি স্যার, এই সব নীলেশের কাজ স্যার। আর ওই সোসাইটির চেয়ারম্যান ঈশান স্যার, ও আমার দিদিকে বদনাম করার একটাও সুযোগ ছাড়েনি। ও এটা কেন করতে যাবে? ও ও ও এই জন্য, কারণ ওর নজর দিদির ওপর ভালো ছিল না স্যার। ও ওকে একা পেয়ে ওর সুযোগ নিতে চেয়েছিল স্যার। আর যখন এটা করতে পারলো না স্যার, তখন ওর দিদির বদনাম করতে শুরু করে দিল। নীলেশ আর ঈশান, নীলেশ ওর বিয়ে ভেঙে যাওয়ায় প্রতিশোধ নিতে চায়, আর ঈশানের মেয়েলিগোতে আঘাত লেগেছে, সেই কারণেও দিবিয়ানিকে বদনাম করার চেষ্টা করছে। রাকেশ, ঈশান আর নীলেশের ব্যাপারে তুমি কিছু জানো? আমাকে কেউ কখনো কিছু বলেনি, কিন্তু একটা রবিবার আমি বাড়িতেই ছিলাম, আর রাত্রির প্রায় তখন 11টা, বাড়ির বেলটা বাজলো। যখন আমি দরজা খুললাম তো সামনে একটা লোক দাঁড়িয়েছিল, আমাকে দেখতেই পালিয়ে গেল ওখান থেকে। আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ততক্ষণও চলে গেছে। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো। যদি আমাদের দরকার পড়ে তোমাদের ডেকে নেব। ঈশান, নীলেশ আর সেই লোকটা যে রাত্রিবেলা দেবযানীর ঘরে এসেছিল, খোঁজ নিতে হবে এই তিনজনের ব্যাপারে। হতে পারে খুনি এই তিনজনের মধ্যেই কেউ। তবে যেই হোক, দেবযানীকে কিভাবে খুন করলো বস, দেবযানীর ওপর খুব ছুঁচলো ধারালো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। যে 3টে ক্ষত আছে, এই কাঁধের ওপর, এর কারণে ওর নার্ভ কেটে গেছে। আর এই যে 2টো ক্ষত কাঁধের ওপর, অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে 3টে ক্ষত আছে, এগুলো একে অপরের থেকে সমান দূরত্বে আছে। আর একটা সারপ্রাইজিং ব্যাপার, এই 3টে ক্ষতর ডেপথ একেবারে সমান, 3 ইঞ্চি। হয়তো খুনি খুন করার জন্য একই অস্ত্র ব্যবহার করেছে, আর হয়তো সমানভাবে আঘাত করেছে, তাই ক্ষতর পরিমাণ একই, 3 ইঞ্চি। হতে পারে, এরকম হতে পারে, কিন্তু এখানে এই কেসটাতে নজর করবার মতো বিষয় হচ্ছে যে দেবযানীর যে ক্ষতগুলো আছে তাতে কোনো অ্যাঙ্গেল নেই। এই আঘাত পুরো ওপর থেকে করা হয়েছে, সোজা, এইভাবে সোজা। আঘাতের সময় দেবযানী দাঁড়িয়েছিল, আর হিল সহ এর হাইট হবে প্রায় 5 ফিট 7 ইঞ্চি। আর ওকে এইভাবে আঘাত করার জন্যে খুনির হাইট হতে হবে কম করে 6 ফুট 2 ইঞ্চি, তবেই এরকম আঘাত হবে, না হলে নয়। দেখো সালুকে, খুনির উচ্চতা যদি 6 ফুটের বেশি হয়, তাহলে ক্যাবিনেটের মধ্যে কি করে লুকিয়ে থাকবে? আর লুকিয়ে আঘাতও করতে পারবে না। আর সে যদি দেবযানীর পেছন দিক দিয়ে কেউ আসে, তাহলে দেবযানী জানতে পেরে যেত, আর সে তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করত। এখন প্রশ্ন হলো, সে খুনটা করলো কিভাবে? আর স্যার, যদি কোনো লোক দরজা বা জানালা দিয়ে ভিতরে ঢুকতো বা বাইরে বের হতো, তাহলে কেউ না কেউ তোকে দেখতে পেত। কেউ তো দেখতেই পায়নি। এই খুনি দেবযানীর কাছে পৌঁছলো কিভাবে? আর তাছাড়া দেবযানী টেরও পেল না। আর তারপরে এমন কোন অস্ত্র ব্যবহার করেছে ওই খুনি যে এইভাবে আঘাত করতে পারে? কি দিয়ে মেরেছে? জানি না কেন আমার মনে হচ্ছে যে এমন কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওখানে ওই খুনি কোথা থেকে এসছে আমরা জানি না। ক্রাইম সিনে মার্ডার ওয়েপন পাইনি। এমন মনে হচ্ছে যে ওই যে ক্যাবিনেট আছে স্যার, ওর মধ্যেই দিবিয়ানের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে স্যার। আবার গিয়ে একবার দেখা যাক স্যার, কোনো প্রমাণ পাই কিনা। ঠিক বলেছো দয়া। ফেডরিক, একটা কাজ করো, তুমি ওই সোসাইটিতে গিয়ে ওই সোসাইটিতে যে কয়জন লোক আছে যারা 6 ফুটের থেকে লম্বা, তাদের সবার লিস্ট নিয়েছো। আর তাছাড়া এটাও খবর নাও যে দেবযানীর বাড়িতে রাত্রি 11টার সময়
কে এসেছিল যে রাকেশকে দেখে পালিয়ে গেছে? দেবযানীর পুরো ফোন রেকর্ড চেক করো, ল্যান্ডলাইনের রেকর্ডও আর মোবাইল ফোনের রেকর্ডও। আর আমরা এই ঈশান আর নীলেশের সঙ্গে কথা বলি। ডক্টর সালুখের থিওরি অনুযায়ী খুনের উচ্চতা 6 ফুটের উপরে। স্যার তাহলে তো ঢুকবে কিভাবে? এটাই তো ভাবছি। স্যার এই সেলফের ভেতর তো দেখছি ভালোই জায়গা রয়েছে। আপনার মতো লম্বা চওড়া লোকও এর ভেতর ঢুকে যেতে পারবে। ওটাও দেখে নিচ্ছি। যদি এই সেলফগুলো বার করে আমার মতো লোক ওইখানে ধরে যায়, হতে পারে খুনিও এখানে ছিল। স্যার তাহলেও তো এই প্রশ্নটাই থেকে যাচ্ছে যে দেবযানী খুনিকে দেখে ফেলতো আর চেঁচাতো। কি দেখছেন স্যার? ক্যাবিনেটের মধ্যে কোনো মেকানিজম নেই তো, যার জন্য দিবিয়ানির খুন হয়েছে, কিন্তু এরকম কিছু দেখতে পাচ্ছি না তো। স্যার খুনি কোনো প্রমাণ ছাড়েনি। মার্ডার ওয়েপনও খুঁজে পাচ্ছি না। দিবিয়ানির খুন কি করে হলো এটাও বুঝতে পারছি না। দিবিয়ানির খুন হলো কি করে? একটা কাজ করো, এই ক্যাবিনেটের মধ্যে যতগুলো আঙুলের ছাপ আছে সব নিয়ে নাও। হতে পারে দেবযানী তার খুনিকে দেখেছিল, কিন্তু সে বেঁচে নেই যে আমাদেরকে বলবে। কে কে হতে পারে খুনি, আর দেবযানীকে মারলো কিভাবে? কিভাবে মারতে পারে? খুনি খুবই চালাক স্যার। হ্যাঁ, চালাক তো বটেই, কিন্তু কতদিন লুকিয়ে থাকবে? কতদিন? স্যার এই 4টে লোক আছে সোসাইটিতে যাদের উচ্চতা 6 ফুট বা তার বেশি। অভিষেক, ঈশান, ওয়াচম্যান, ভূমি। স্যার এ হাই হিল পরে, হিল পরার পরের উচ্চতা 6 ফুট হয়ে যায়। কিন্তু অভিজিৎ, এই 4 জনের মধ্যে কে হতে পারে যে দেবযানীকে খুন করেছে? ওই ক্যাবিনেটে কে লুকিয়ে বসেছিল? কে হতে পারে? দিদির একটা বয়ফ্রেন্ড ছিল, নীলেশ নাম ছিল। অনেক বড় গুন্ডা তুই, হ্যাঁ? গত সপ্তাহে নিজের প্রতিবেশীকে এমন মেরেছিস যে মরতে মরতে বেঁচে গেছো, আর দিবিয়ানিকে তো মেরেই দিয়েছিস। সত্যি সত্যি যদি মেরে ফেলতাম, কিন্তু আফসোস ও তো নিজেই মরে গেল। হ্যাঁ মানছি ওর সাথে আমার ঝগড়া হতো, কিন্তু এর জন্য কেউ বিয়ে ভাঙে নাকি? স্যার এই জন্যই আমি বদলা নিতে চেয়েছিলাম। প্রচুর তেল তোর শরীরে না? হ্যাঁ, 2 মিনিট, মাত্র 2 মিনিটই তোর সমস্ত তেল বার করে দেবো, বুঝেছিস? তারপর স্বপ্নেও কাউকে মারার কথা ভাববি না তুই। স্যার আমি ওই সোসাইটিটার সমস্ত ফুটেজ চেক করেছি, আর সেখানে নীলেশ সোসাইটির বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল দেখা গেছে। আচ্ছা, কি করতে যেতিস ওখানে? আমি শুধু দেখা করতে গিয়েছিলাম, দেখা করার চেষ্টা করতাম, কিন্তু ওর দেখা পাইনি। বুধবার সকাল 9:30টার সময় যখন দিবিয়ানির খুন হয়েছিল, কোথায় জানি ছিলি না তুই? জানি না স্যার, আমি রাতে একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই আমার মনে আসছে না। মনে করার চেষ্টা কর, খুব ভালো করে চিন্তা কর, স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আয়, না হলে তোর এমন হাল করব তুই নিজেকে চিনতে পারবি না, বুঝলি? ফ্রেডি চল। ঈশান, তুমি দিবিয়ানিকে সার্টিফিকেট দিচ্ছিলে, ক্যারেক্টার সার্টিফিকেট, হ্যাঁ? নিজের ব্যাপারে কি বলবে তুমি? আমি কিছু বুঝতে পারলাম না স্যার। আমরা সবকিছু বুঝে গেছি। দিবিয়ানি তোমায় পাত্তা দেয়নি, তাই ওকে বদনাম করে দিয়েছো পুরো সোসাইটিতে। সবকিছু ঠিকঠাক বল, না হলে আমি। স্যার ওই সমস্ত পুরুষের সাথেই ঘোরাফেরা করত, তো আমি ওর সাথে কাছাকাছি হবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাকে এড়িয়ে যেত। তখন আমি ভাবলাম যে আমি এর বদলা নেব। আর বদলা নেওয়ার চক্র ওকে মেরেই দিলে? না স্যার, আমি ওকে মারিনি, আমি তো শুধু ওকে ধমকেছিলাম ভয় দেখাতে। তোমার কাছে ওর ফ্ল্যাটের চাবিও তো ছিল, হ্যাঁ? মানে তোমার কাছে উদ্দেশ্যও ছিল আর উপায়ও ছিল, হ্যাঁ? কিন্তু স্যার যখন ওর মৃত্যু হয় তখন তো আমি সোসাইটির ওয়াটার পাইপ ঠিক করছিলাম। আপনি চাইলে যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা জেনেই যাব।
এই ঈশান আর নীলেশ, এদের দুজনের মধ্যে কেউ একজন খুনি হতে পারে স্যার। দুজনের কাছে কারণ ছিল খুন করার, কিন্তু কোনো পোক্ত প্রমাণ হাতে পাইনি। আরো কিছুটা এনকোয়ারি করতে হবে। সে যেই হোক, নিজেকে খুব চালাক মনে করে সে। আচ্ছা দয়া, দেবযানীর বাড়িতে রাত্রি 11টার সময় যে এসেছিল, সে কে, কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ওনার নাম সুনীল, বাইরেই বসে আছে। স্যার, দেবযানীর সাথে আমার কথা ডেটিং সাইটে হয়েছিল। ডেটিং সাইটে? ইয়েস স্যার। তারপর আমাদের মেলেও কথা হতো স্যার। আর দেবযানী আমায় বাড়িতে দেখা করতে ডেকেছিল, আর আমি দেখা করতে গিয়েছিলাম স্যার। কিন্তু ওর বরকে থেকে ঘাবড়ে গেছিলাম স্যার। ভয়ের চোটে আমি ওখান থেকে পালালাম স্যার। পূরবী, দেবযানীর ডেটিং সাইট চেক করো, আর ওর ইমেলও চেক করো। দেখা তো যাক এ কতটা সত্যি বলছে। স্যার, স্যার দেখুন, দিদির ফোনে কেউ জীবন নামের ব্যক্তি বারবার ফোন করছে আর উল্টোপাল্টা কথা বলছে। আপনি একবার দেখে নিন স্যার। দেখি তো এর নাম্বার কি আছে। আরে ঠিক করে কাজ কর না। আরে বললাম না এত তাড়াতাড়ি কাজ হবে না। তোমরা কি বিল্ডারের লোক হও আর যেই হও, বললাম তো এত তাড়াতাড়ি কাজ হবে না। সময় তো তোর শেষ হয়ে এসেছে, বুঝলি? আগে এটা বল, দিবিয়ানিকে কিভাবে জানিস তুই? দেবযানী? হ্যাঁ, কে দেবযানী? একদিন অন্তত 10 বার ফোন করতেই আর বলছিস এখন কে দিবিয়ানি? স্যার কারা আপনারা? আমরা তারাই যাকে দেখে অপরাধী কাঁপে, সিআইডি। স্যার আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? দিবিয়ানির খুন করেছিস আর বলছিস কিছু করিসনি? আমি দীপিকা আলছি স্যার, আমি খুন করিনি, বিশ্বাস করুন স্যার। ফোন না করলে 10 বার করে ফোন করতিস কেন? স্যার অ্যাকচুয়ালি আমি দেবজানুর নাম আর নাম্বার পেয়েছিলাম, সেই জন্য মাঝে মধ্যে ভেবেছিলাম বিরক্ত করবো, আর কিচ্ছু নয় স্যার, বিশ্বাস করুন, আর কিচ্ছু নয়। কে দিয়েছে তোকে এই নম্বর? আমি সত্যম কমপ্লেক্সে কিছু কাজের জন্য গিয়েছিলাম, তো বাথরুমের দেওয়ালে ওর নাম আর ফোন নাম্বার লেখা ছিল স্যার। তো আমি ওকে ফোন করি, কিন্তু আমাকে বকতে থাকে। আমি বুঝতে পারি ও খুব ভদ্র একজন মেয়ে। স্যার আমি ওর খুন করিনি, দিব্যি গালছি স্যার, বিশ্বাস করুন আমি খুন করিনি ওর। পঙ্কজ, একটু চেক করো তো সত্যম কমপ্লেক্স। স্যার এটা তো কমার্শিয়াল বিল্ডিং, অনেক অফিস রয়েছে এখানে। ও, নিশ্চয়ই ওখানে রোজউড সোসাইটির কেউ আছে যে সত্যম কমপ্লেক্সে কাজ করে, যে দিবিয়ানিকে একটু বেশি ঘৃণা করত। জিম্মি, আরে জিম্মি বাবা, এইসব কি করছো তুমি? সামনে তোমার পরীক্ষা আছে। দেবযানীর মার্ডার মিস্ট্রি সলভ করছি মা। কি? আগে ম্যাথের কোয়েশ্চেন পেপার তো সলভ করো। আমি কিছু বলছি তোমার। মা, প্রথম পেপারটা ফিজিক্সের, আর এই মার্ডারটা কিছুটা ফিজিক্সের লজিক কাজ করেই হয়েছে। তোমার এই লজিক না, এতে আমি বিরক্ত হয়ে গেছি। এখন এই লজিক গিয়ে তুমি এসিপি স্যারকে বোঝাবে, আর তারপর উনি আমায় ফোন করে তোমার নামে নালিশ করবেন। মা, যখন এসিপি স্যার আমার কমপ্লেন করবে না, তখন ওনার সামনেও এমনি একটু বকে দিও। হ্যাঁ, সিআইডি অফিসার হওয়ার কথা বলছো আর নিজের মাকে মিথ্যে বলার ট্রেনিং দিচ্ছ, তাই না? এখন আমি গিয়ে এসিপি স্যারকে এটা নালিশ করবো, দাঁড়া। মামা, আমি জানি তুমি স্যারের কাছে নালিশ করবে না। আচ্ছা, কারণ
তুমি তো ওয়ার্ল্ডের বেস্ট মম, তাই না মা? না না, আরে ছাড়, আরে জিমি, আরে তুমি বলবে না মা? আরে না না না, তুমি বলবে না? তুমি বল মা। আমি গিয়ে এখনই বলছি, এখনই দাঁড়িয়ে তুমি যা। বলবে না? স্যার মনে হচ্ছে ও সোসাইটিরই কেউ হবে, যার এই কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ আছে। স্যার আমি দেবযানী আর সুনীলের সব মেসেজ চেক করেছি, একটা অবাক করার মতন বিষয় জানতে পেরেছি। কি জানতে পেরেছো? স্যার দেবযানী যখনই মেল পাঠিয়েছে ও ওর আইপি অ্যাড্রেস রিডিউট করে দিয়েছিল। রিরুট মানে কোন কম্পিউটার থেকে মেসেজ পাঠানো হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে। আর তাছাড়া স্যার একবারেই দেবযানী নিজের আইপি অ্যাড্রেস বদলাতে ভুলে গেছিল। এতে অবাক হওয়ার কি আছে? স্যার ব্যাপারটা হলো যে ওই অ্যাড্রেসটাও দেবযানীর নয়, কার ওটা? দেবযানীর প্রতিবেশী পিয়ার। আর এটা আমার ওয়াইফ প্রিয়া। হাই স্যার। আমরা এখানেই এই ফ্ল্যাটের সামনেই থাকি। তার মানে প্রিয়া ডেটিং সাইটে দেবযানীর প্রোফাইল বানায়, ওই তাহলে মেসেজগুলো পাঠাচ্ছিল। স্যার, সত্যম কমপ্লেক্সে রোজউড সোসাইটির ভূমি কাজ করে। দেবযানীর প্রতিবেশী ভূমি আর প্রিয়া। এবার দেবযানীর মৃত্যুর পেছনে সত্যিটা কি সেটা তো ভূমি আর প্রিয়াই বলতে পারবে। এসিপি স্যার, এসিপি স্যার, আরে এসিপি স্যার, আমি খুঁজে বার করেছি। কি খুঁজে বের করেছো? এটাই যে দেবযানীর মৃত্যু কিভাবে হয়েছিল। দেবযানীর মৃত্যু কিভাবে হয়েছিল? ড্রোন দিয়ে হয়েছিল দেবযানীর মৃত্যু। ড্রোন থেকে? ইয়েস স্যার, এই দেখুন স্যার, আমার মনে হয় ওই ড্রোনটা এই জানলাটা দিয়ে ভেতরে এসেছিল আর ওই ড্রোনটায় নাইস লাগানো ছিল আর কিলার ড্রোনটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করেছে আর ওটা দিয়ে মেরেছে ওনাকে। জিমি, যদি ড্রোন দিয়ে দেবযানীকে মারা হয়ে থাকে তাহলে ড্রোন আসার শব্দ তো ও পেত আর ও ড্রোন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করত, তাই তো? হ্যাঁ স্যার, এটা তো আমি ভাবিনি। হ্যাঁ, কিন্তু স্যার এরকম হতে পারে যে ও স্পাইডারম্যানের মতন ওপরে আটকে বসেছিল, তাই উনি ওকে দেখতে পাননি আর যখন উনি এলেন তখন ও মেরে দিল। জিমি, তুমি পড়াশোনা কম আর সিনেমা বেশি করে দেখছো। তুমি নিশ্চয়ই স্কুলে পড়েছো যে যে জিনিসই ওপরে যায় সেটা নিচে আসতেই হয়। কেন বলো? গ্র্যাভিটির কারণে, মাধ্যাকর্ষণ শক্তির জন্য। যাও, মন দিয়ে পড়া করো, পরীক্ষার জন্য রেডি হও। হ্যাঁ, আমরা এখন কাজে বেরোচ্ছি। বা ভাই, বাই। আমি ফিরে আসবো। কিছু বলছেই না। সব বলবো। আসুন আসুন। স্যার, আমাদেরকে এখানে কেন রাখা হয়েছে? খুব শখ ছিল তোমার না ডেটিং সাইটে অন্যের প্রোফাইল বানানো? হ্যাঁ, স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। তোমাদের লজ্জা হওয়া উচিত। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে তোমরা বদনাম করতে চাইছিলে। তুমি দেবযানীর ডেটিং সাইটে নকল প্রোফাইল বানিয়েছিলে, লোকেদের মেলও করেছিলে যাতে ওর বদনাম হয়। স্যার, আপনাদের কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। প্রমাণ আছে আমাদের কাছে। তুমি তোমার আইপি অ্যাড্রেস চেঞ্জ করোনি পিয়া? কিন্তু আমাকে কেন ডাকলেন এখানে? আপনাকে? আপনি তো দেবযানীর নাম আর নাম্বার বাথরুমে লিখে দিয়েছিলেন। না স্যার, আর আমি এরকম কেন করব? আচ্ছা, ওই সুইপারকে ডাকবো যাকে টাকা দিয়েছিলে তুমি এই সব কাজ করার জন্য? হ্যাঁ স্যার এইবার তো পরিষ্কার, এই দুজন মিলেই দেবযানীকে মেরেছে। হ্যাঁ অভিজিৎ, এদের ওপর ব্যবস্থা নেওয়া শুরু করা যাক। না স্যার, প্লিজ আমাদের ওপর বিশ্বাস করুন, আমরা ওকে মারিনি। স্যার, আমরা দুজন মিলে ওকে বদনাম করার চেষ্টা নিশ্চয়ই করেছিলাম, কিন্তু আমরা ওকে মারিনি। হ্যাঁ স্যার, আমরা চাইতাম যে ও এখানে যেন না থাকে, তাই জন্য এসব করেছিলাম আমরা। কিন্তু যখন ও চলেই যাচ্ছিল, তাহলে আমরা কেন ওকে এভাবে মারতে যাব? কিন্তু তোমরা কেন চাইছিলে না যে ওই সোসাইটিতে থাকুক? হ্যাঁ স্যার দেখুন, এরকম যে দিব্যানী বেশিরভাগ সময় বাড়িতে একা থাকতো আর সোসাইটির সব ছেলেরা ওর সুন্দরতার প্রশংসা করত, তো আমরা একটু ইনসিকিউর হয়ে গেছিলাম যে আমাদের হাজবেন্ডসরাও ওরকম না হয়ে যায়।
বিশ্বাস হয় না যে একজন মেয়ে হয়ে তোমরা একটা মেয়ের সঙ্গে এইরকম ব্যবহার করতে পারলে। এবার বাকি কৈফিয়ত হাজতে গিয়ে দিও। এতে নিয়ে যাও পুরবি। যান যান আপনারা যান। চলুন। চলো। হ্যাঁ স্যার, জানতে পারলেন কিছু? আমি ওই কাবারটা খুব ভালো করে চেক করেছি, কিন্তু ওখানে দেবযানী আর রাকেশের আঙুলের ছাপ ছাড়া আর কারোর আঙুলের ছাপ পাইনি। আর ওই আঙুলের ছাপগুলো শুধু নবের ওপর ছিল, দরজার নবের ওপর, আর কোথাও নয়। মানে ক্যাবিনেটের মধ্যে কেউ বসেছিল না? না, এরকম তো কোনো প্রমাণ পেলাম না। এই কেসটা তো সমাধানের বদলে সমস্যায় ফেলছে আমাদের। খুনি যদি ক্যাবিনেটে না থাকে তাহলে কোথায় ছিল? আর খুনি এই খুনটা করলো কিভাবে? না জানালা দিয়ে এসেছে, না দরজা দিয়ে, আর না তো এই কাবার্ডের মধ্যে ছিল। তাহলে খুনি এলো কিভাবে? আর যদি খুনি না আসে তাহলে খুনটা হলো কিভাবে? খুন হলো কি করে? দেখো, আমি তোমাদের বলেছিলাম না দেবযানীর কাঁধের ওপর যে 3টে ক্ষত ছিল, ওগুলো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। মানে মানে যখন আঘাত করা হয়েছে উঁচু থেকে করা হয়েছে, ওপর থেকে। উপর থেকে নিচে। ফ্রেডরিক, তুমি এই লাইটগুলো অন করো তো। আরে 3টে বাল্ব তো জ্বলছেই না, ফিউজ হয়ে গেল নাকি এগুলো? ফিউজ তো উঠতে পারে না, ঝাড়গুলো নতুন, এর মধ্যেই লাগানো হয়েছে। দেবযানীর কাঁধের উপরে 3টে ক্ষত ছিল, আর এটা 3টে বাল্ব অফ। ফ্রেডরিক, তুমি এগুলো নিচে নামাও তো। বোধহয় দেবযানীর মৃত্যুর রহস্য এর মধ্যেই রয়েছে। ক্যামেরা এখানে লাগিয়েছে কেন? এই হচ্ছে ওই হাতিয়ার যা দিয়ে খুন হয়েছে, রক্ত লেগে আছে এতে। আর এই দ্বিতীয়টা, আর এটা এই তারের সঙ্গে যুক্ত করে রেখেছে, আর এর সাহায্যেই এটা তীরের গতিতে নিচে নামে, দেবযানীকে মার্ডার করে, আর উপরে গিয়ে বাল্বের সঙ্গে ফিট হয়ে যায়। স্যার, এটাতে সেন্সারও আছে। মনে হচ্ছে যে ওয়াইফাই দিয়ে, কোনো রিমোট দিয়ে বা অ্যাপের মাধ্যমে চালানো হচ্ছে। কেউ তো এই ক্যামেরা দিয়ে দিবিয়ানির উপর নজর রাখছিল, ওর প্রত্যেকটা চালচলনের উপর। আর যেই দিবিয়ানি এই রুমে এসছে এই ঝাড়ের নিচে, ওর অ্যাপের সাহায্যে এই হাতিয়ারকে নিচে ছেড়ে দিয়েছে, আর সেটা সোজা দিবিয়ানির গায়ে লাগে, ও মারা যায়। আর সেই জন্যেই খুনিকে আমরা না যেতে দেখেছি না আসতে। আর দেখবই বা কি করে? খুনি তো এখানে ছিলই না। ভালো টেকনিক ব্যবহার করেছে খুনি। কিন্তু এরকম করতেটা কে পারে? স্যার, খুনিকে চিনতে পেরে গেছি। ল্যাপটপ কি করে অন হলো? সুইসাইড নোট? কে?
স্যার ম্যাডামের ফ্ল্যাট পছন্দ হয়েছে তো? যখনই আমরা এই স্যান্ডেলিয়ারের ওপর মেকানিজম দেখলাম, আমরা বুঝতে পারলাম যে সবের পেছনে সিমরান তুমি আছো। কারণ তুমি দিব্যানীর ঘরের রিনোভেশন করেছিলে কয়েকদিন আগে। আমি যা কিছু করেছি সব রাকেশের কথাই করেছি, কিন্তু ও এতটাই খারাপ মানুষ যে ও আমাকেও মারার চেষ্টা করেছে যাতে ওর রাস্তা পরিষ্কার হয়ে যায়। কিন্তু তুমি এটা কেন করলে? দেবযানী আমার বন্ধু ছিল ঠিকই, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকেই অপছন্দ করতাম। কারণ ওর ভালো মানুষের জন্য সবাই ওকে আমার থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করতো। আমার খুব হিংসে হতো। আর এই রাকেশ আমায় উৎসাহ দিল আর ওকে মারার প্ল্যান বানালো, যেটাতে আমি ছিলাম না। কিন্তু হ্যাঁ, ওর সঙ্গ নিশ্চয়ই দিয়েছি। ডান দিকের আলমারির সেকেন্ড ড্রয়ারটার মধ্যে দেখো। তুমি ইচ্ছে করে ওকে ফাইল আনতে বলেছিলে, এইভাবে ও ঝাড়বাতির সামনে আসে আর অ্যাপের মাধ্যমে তুমি ওকে খুন করে দিলে। আর কি করতাম স্যার? ওই মহিলার সাথে সারা জীবন থাকতাম? জানি না কতজনের সাথে। স্যার ওর ক্যারেক্টার ঠিক ছিল না। বিয়ের পরে ওর 10খানা অ্যাফেয়ার ছিল। আমি তো ছাড়তেই চেয়েছিলাম, কিন্তু ফ্যামিলির প্রেশারের জন্য সেটাও করতে পারছিলাম না। এভাবে কি করে ও আমার জীবনটা বরবাদ করে দেবে? মেয়েদের কোনো শাস্তিও হয় না। স্যার আমি ওর থেকে মুক্তি চেয়েছিলাম, সেই জন্য আমি ওর মৃত্যুকেই নিজের রাস্তা বানালাম আর সিমরানের ছোটবেলার হিংসাকেও কাজে লাগালাম। শুধু একটা সন্দেহের কারণে তুমি ওকে মেরে দিলে? স্যার সন্দেহ ছিল না, আমি জানতাম। শুধু 1-2 নয়, পুরো সোসাইটি ওর কাণ্ডকলাপ আলোচনা করতো। আর আমি নিজেও যখন আমি বাড়িতে থাকতাম তখন রাতের বেলা জানি না অচেনা ছেলেরা ওর সাথে দেখা করতে আসতো। এরকম মহিলার সাথে কেউ কি করে থাকবে স্যার? এটা তুমি কি করেছো রাকেশ? নিজের সহজ সরল স্ত্রী দেবযানীকে সন্দেহ করে ওর প্রাণ নিয়ে নিলে। জীবনের যেটুকু সুখ বাকি ছিল সেটাও তুমি নিয়ে নিলে। এবার তোমরা দুজন জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে। আইন তোমাদের কঠোরতম শাস্তি দেবে। রাকেশ বাবু, একদম চমৎকার ফ্ল্যাট আছে। পুরো মুম্বাইকে এখান থেকে দেখতে পাবেন। পুরো শহরে এর থেকে সস্তায় ফ্ল্যাট আর পাবেন না। এ নিন ফার্নিচার আপনার, বসে থাকুন, টিভি দেখুন। দেখুন আমি কাজের জন্য বেশিরভাগ সময় পুনেতে থাকি, তো মহিলাদের জন্য এই সোসাইটিটা সেফ তো? 100% সেফ। সিসিটিভি ক্যামেরা আছে, 24 ঘন্টা সিকিউরিটি গার্ড আছে, আর কোনো সমস্যা হলে আমিও তো আছি না। হ্যালো হ্যালো দেবযানী, শোনো আমি এখানে পার্লাতে এসেছি। এখানে একটা সুন্দর ফ্ল্যাট দেখেছি, তোমার পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ রাকেশ, ফাইনালি আমি নরক থেকে মুক্তি পাবো। আচ্ছা শোনো না, আমিও ফ্ল্যাটটা দেখবো একটু। হ্যাঁ অফকোর্স দেখবে। একটা কাজ করো, এক্ষুনি চলে এসো, ঠিক আছে? আচ্ছা শোনো, আলমারির মধ্যে আমি একটা ফাইল রেখেছি, ওখানে ডকুমেন্টস আছে এগ্রিমেন্টের জন্য, ওটাও নিয়ে আসবে। যদি ফ্ল্যাট পছন্দ হয় তাহলে আমরা আজকে এগ্রিমেন্ট করে নেবো। ওকে, 1 মিনিট। রাকেশ কোথায় রেখেছো ফাইল? আমি পাচ্ছি না তো। আরে ভাই, আমি তোমার জন্য একটা গোটা ফ্ল্যাট খুঁজে ফেললাম আর তুমি একটা ফাইল পাচ্ছ না? দেখতে পাচ্ছি না তো। না, কোথায় দেখছো দেবযানী? ডান দিকের আলমারির সেকেন্ড ড্রয়ারটার মধ্যে দেখো। পেয়ে গেছি। ওকে, ওই যে এগ্রিমেন্টের ফাইল, ওটা তো? পেয়েছো? চলো ঠিক আছে, ব্যাস আমি এখনই নিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, নিয়ে এসো। হ্যালো দেবযানী, এসিপি স্যার,
আরে জিমি, কেমন আছো বাবা? মর্নিং স্যার। গুড মর্নিং জিমি। আজ হঠাৎ কি মনে করে? কেমন আছো? স্যার খুব ভালো আছি স্যার, একদম আপনার মতো। আমার মতন? স্যার যদি আপনার মতো থাকি তাহলেই তো বড় হয়ে আপনার মতো সিআইডি অফিসার হতে পারবো। আরে বাহ, আমার মতন অফিসার হবে? সিআইডি তে এসিপি হবে?